হ্যালো ফ্রেন্ডস, আজকের গল্পটা শুধু একটা রোম্যান্স নয়, এটা ভালোবাসা, ত্যাগ আর ভাগ্যের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিশ্বাস্য কাহিনী। একজন সাধারণ মাঙা আর্টিস্ট প্রেমে পড়ে হাজার বছরের এক গ্রিম রেপারের, কিন্তু তাদের এই অসম্ভব ভালোবাসার জন্য একজনকে দিতে হয় নিজের জীবন আর আরেকজনকে হারাতে হয় নিজের দেবত্ব। শেষ মুহূর্তে ভালোবাসা কি মৃত্যুকে হার মানাতে পারবে, নাকি ভাগ্যের লেখা বদলাতে গিয়ে তারা দুজনেই সবকিছু হারাবে? আর কেনই বা একজন অমর ডেথ গড শেষ পর্যন্ত ডেমন হয়ে যায়? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের হৃদয় ছোঁয়া গল্পে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই রাতে নিঃশব্দ অন্ধকার রাস্তায় হাঁটছে দুজন রহস্যময় মানুষ, মৃত্যুর দেবতা শিউ লু আর তার অনুগত সহকারী উ স্যাং। শিউ লুও বিরক্ত হয়ে উ স্যাংকে প্রশ্ন করে, ফের বুক বদলানোর জন্যই কি তাকে দোষ দেওয়া হচ্ছে? সে কারণে কি তাকে শাস্তি হিসাবে মর্তলোকে ডিমোট করে এই মিশনে পাঠানো হয়েছে? উ স্যাং দ্রুত জানায় তার এমন কোনো উদ্দেশ্য নেই, বরং শিউ লুর সঙ্গে কাজ করতে পারাটাই তার জন্য সম্মানের বিষয়। শিউ লু নিজের অহংকার ধরে রেখে বলে, 1 মাসের মধ্যে 100টা পথভ্রষ্ট আত্মাকে মুক্তি দেওয়া তার জন্য একদম সহজ কাজ। এরপর সে তার মায়াবী মৃত্যুর বই খুলতেই পরবর্তী টার্গেটের তথ্য সামনে আসে। 50 বছর বয়সী পেশাদার ক্লিনার সঙ্গী, যার মৃত্যু হওয়ার কথা ছিল 2088 সালের 12ই মে ভোর 3টায় হার্ট অ্যাটাকে। দুজন নির্দিষ্ট ঠিকানার দিকে এগিয়ে যেতে থাকে। উস্যাং জানায় জায়গাটা আর মাত্র 2টা গলি দূরে, কিন্তু শিউ লু বিরক্ত হয়ে বলে টেলিপোর্ট লোকেশন আবার ভুল সেট করা হয়েছে। তখন উস্যাং তাকে মনে করিয়ে দেয় শাস্তির সময় তার রিপার পাওয়ার ব্যবহার করা নিষেধ, শুধু আত্মার পথ দেখানো ছাড়া অন্য কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এখন তাকে সাধারণ মানুষের মতো হাঁটতে হবে এবং নিজের পায়ে সব জায়গায় যেতে হবে। ঠিক তখনই সামনে থেকে মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পরা এক রহস্যময় তরুণী ইওয়ান হেঁটে আসে। তাকে দেখে শিউ লু হঠাৎ থেমে যায়, কারণ সামনে সিনাং রোডের কাছে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। প্যারামেডিকরা একজন রোগীকে দ্রুত স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। শিউ লু সঙ্গে সঙ্গে মৃত্যুর বই খুলে দেখে অবাক হয়ে যায়। সং এর নির্ধারিত মৃত্যু যেখানে ছিল 50 বছর বয়সে, এখন সেটা বদলে হয়ে গেছে 73 বছর। মানে যে মানুষটার ভোর 3টায় হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কথা ছিল, সে সময় মতো চিকিৎসা পেয়ে বেঁচে গেছে। শিউ লু রেগে গিয়ে বলে, কে আমার কেপিআই নষ্ট করলো? এরপর ট্যাক্সিতে চলে যাওয়ায় ইওয়ান লেয়ের দিকে তাকিয়ে সন্দেহ হয়, এত রাতে এমন নির্জন রাস্তায় ওই মেয়ের উপস্থিতি নিশ্চয় সাধারণ কোনো ঘটনা নয়। উস্যাং কারণ জানতে চাইলে শিউ লু ব্যাখ্যা করে সং এর মৃত্যু একদম নিশ্চিত ছিল, কিন্তু ঠিক সময়ে অ্যাম্বুলেন্স এসে তাকে বাঁচিয়ে দিয়েছে। আর এই ভাগ্য পরিবর্তনের পেছনে ওই রহস্যময় মেয়েটার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। শিউ লু তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করে উস্যাং। তারপর সেই ইওয়ান সম্পর্কে তদন্ত করা শুরু করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিজের মডার্ন ফ্ল্যাটে ফিরে আসে প্রফেশনাল ওয়েবটুন আর্টিস্ট ইওয়ান। ক্যাপ আর বুট খুলে সে একটু রিল্যাক্স করে, 1 গ্লাস পানি খায়। মনে মনে সে ভাবে তার প্রফিটিক ড্রিমস দেখার ক্ষমতা দিন দিন আরও অ্যাকুরেট হচ্ছে। এই ক্ষমতার সাহায্যে সে চিন্তার তরঙ্গ অনুসরণ করে মৃত্যুর এক্সাক্ট লোকেশন খুঁজে বের করতে পারে। আজ রাতেও যদি সে সময় মতো অ্যাম্বুলেন্স না পাঠাতো, তাহলে আরেকটা জীবন শেষ হয়ে যেত। হাসতে হাসতে সে মহানের রিপারের কাছে ক্ষমা চায়, কারণ আবারও সে তার হাত থেকে একটা জীবন বাঁচিয়ে নিয়েছে। এরপর চশমা পরে নিজের ড্রয়িং টেবিলে বসে যায়, কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হলে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। টানা কাজ করতে করতে ভোর 6:30 বেজে যায়। ক্লান্ত হয়ে টেবিলের ওপর মাথা রাখতেই ঘুমিয়ে পড়ে ইওয়ান। আর তখনই তার আরেকটি ভয়ঙ্কর প্রফিটিক ড্রিম শুরু হয়। স্বপ্নে সে দেখে একটি জমকালো ক্লাবে ড্রামের তালে সাদা পোশাক পরে নাচছে তার বেস্ট ফ্রেন্ড হান মুসেন। হঠাৎ এক রহস্যময় হামলাকারী এসে মুসেনের পেটে ছুরি মেরে দেয়। চমকে ঘুম থেকে উঠে পড়ে ইওয়ান। তার মাথায় একটাই চিন্তা, কিভাবে মুসেনকে বাঁচাবে। ফোন হাতে নিয়ে এসে দ্বিধায় পড়ে যায়, কারণ যদি বলে আমি স্বপ্নে তোমার মৃত্যু দেখেছি, তাহলে মুসেন কখনোই বিশ্বাস করবে না। তবুও সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সে তার বন্ধুর কোনো ক্ষতি হতে দেবে না। অন্যদিকে একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনাস্থলে শিউ লু আর উস্যাং দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার ম্যাং ও তদন্তকারীরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। হঠাৎ উস্যাং লক্ষ্য করে শিউ লু বুকের বাম পাশে হাত দিয়ে অস্বস্তি অনুভব করছে। দেবতা হওয়া সত্ত্বেও তার মনে এমন অজানা ভয় আর অস্থিরতা কেন তৈরি হচ্ছে, সেটা দেখে উস্যাং অবাক হয়ে যায়। তবে শিউ লু বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তদন্তে মনোযোগ দিতে পারে। পুলিশ অফিসার ম্যাং জানায় মৃতদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং এই মাসে এটি 3য় ঘটনা। চিফ ঝাং এটাকে সিরিয়াল মার্ডার হিসেবে ধরে দ্রুত অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। ঠিক তখনই নিহত মেয়েটির আত্মার শরীর ছেড়ে পালানোর চেষ্টা করে। শিউ লু এগিয়ে গিয়ে হাত বাড়ায়
এবং মন্ত্র পড়ে শান্তভাবে আত্মাটিকে মুক্ত করে দেয়। ওস্যাং খুশি হয়ে হাততালি দিয়ে বলে, অবশেষে একটি কেপিআই কমপ্লিট হলো। কিন্তু শিউ লো তখনও সিরাস। সে জানতে চায় যাকে খুঁজে বের করতে বলেছিল তার খবর কি। ওস্যাং জানায় এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে একটি ওয়েবসাইটে সে এমন একজন মেল প্রোটাগনিস্ট দেখেছে যার চেহারা একদম শিউ লোয়ের মতো। শিউ লো হেসে উড়িয়ে দেয়, কারণ তার মতে মৃত্যু দেবতাকে দেখে কোনো মানুষ বেঁচে গিয়ে কমিক আঁকবে এটা অসম্ভব। তবে সে এটাও জানে ফেসবুক পরিবর্তন করার অপরাধের জন্য তাকে উপরের কর্তৃপক্ষের শাস্তি পেতেই হবে। দৃশ্য বদলে চলে আসে প্রেসিডেন্ট হান মুসেনের বিলাসবহুল অফিসে। মুসেন ফোনে তার মায়ের সঙ্গে কথা বলছিল। মা তাকে বকাঝকা করে বলে 25 বছর বয়সে ক্যারিয়ারের চেয়ে বিয়ে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে ডেট এড়িয়ে একা থাকলে সারা জীবন একাই কাটাতে হবে। মুসেন মজা করে বলে তার চারপাশে তো প্রতিদিন অনেক মানুষ থাকে, কিন্তু মা কোনো অজুহাত শুনতে রাজি নন। তিনি জানিয়ে দেন আজ রাতে তাকে ব্লাইন্ড ডেটে যেতেই হবে, না হলে তার বাবা তাকে জেনারেল ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেবেন। ফোন কেটে মুসেনের অ্যাসিস্ট্যান্ট মায়ের পাঠানো পাত্রদের 12টাটা এনে দেয়। রাতের ব্লাইন্ড ডেটের কথা মনে করিয়ে দিলে সে অনিচ্ছায় রাজি হয়। অন্যদিকে এক পাবে শিও লিও ও ওস্যাং কথা বলছিল। আজ তারা সময়ের আগে এসেছে যাতে তাদের কেপিআই কে নষ্ট করেছে তাকে ধরতে পারে। বর্তমানে স্বাস্থ্যের জন্য তাদের তো বিশেষ কোনো ক্ষমতা নেই, তাই টার্গেট দেখা মাত্রই তাদেরকে আক্রমণ করতে হবে। এদিকে রেস্টুরেন্টে এক ধনী পরিবারের ছেলে মিস হানকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে। মিস হান আগে অ্যাসিস্ট্যান্টকে নিশ্চিত করেন সব রেকর্ড হয়েছে কিনা। সবকিছু রেকর্ড হয়েছে শুনেই সে ছেলেটির মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মেরে এক চর বসিয়ে দেয়। ছেলেটি রেগে উঠলে মিস হান শান্তভাবে জিজ্ঞেস করে ডেটটাকে এখনো চালিয়ে যেতে চাও। ভয়ে ছেলেটি মায়ের অজুহাত দিয়ে পালিয়ে যায়। এরপর মিস হান ভিডিওটি তার মায়ের কাছে পাঠাতে বলেন যাতে ভবিষ্যতে কেউ তাকে ব্যবহার করার সাহস না পায়। ঠিক তখনই ইওয়ান দৌড়ে পাবে এসে মুসেনকে খুঁজে পায়। টেবিলের ওপর ছুরি দেখে সে সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে। ঠিক সেই মুহূর্তে এরা ঠান্ডা হাসিতে হাজির হয়। সঙ্গে বলে গট ইউ। হঠাৎ সবকিছু জানি স্তব্ধ হয়ে যায়। ইওয়ান কিছু বুঝতে পারছিল না। তখনই শিও লো ইওয়ানকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যার নড়াচড়া করার কথা নয় সেখানে এলো কিভাবে। গল্প 3 বছর আগের এক বৃষ্টির রাতে ফিরে যায়। রক্তাক্ত অবস্থায় পড়েছিল ইওয়ান। হিট অ্যান্ড রান করা চালক নিশ্চিত হয় সেখানে কোনো সিসিটিভি বা সাক্ষী নেই। তখনই রহস্যময় আলোর মৃত্যুর দেবতা লিওশুয়ের আবির্ভাব হয়। মৃত্যুর খাতায় সে দেখে 22 বছরের ম্যাঙ্গা আর্টিস্ট ইওয়ান 2 মিনিট পর গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। শিউলো জানায় বিদায়ের সময় এসে গেছে, কিন্তু রক্তাক্ত ইওয়ান কাপা কণ্ঠে শুধু বলে আঙ্কেল আমাকে বাঁচান। এরপর গল্প 17 বছর আগের হসপিটালে যায়। 5 বছরের ইওয়ান ললিপপ হাতে শিউ লোকে দেখে জিজ্ঞেস করে আঙ্কেল ওই গ্র্যান্ডপাকে স্বর্গে যাবে। সাধারণ মানুষ তাকে দেখতে পারায় শিউ লো অবাক হলেও শান্তভাবে বলে হ্যাঁ যাবে। গল্প আবার দুর্ঘটনার রাতে ফিরে আসে। ইওয়ানকে বাঁচাতে গিয়ে ভুল করে শিও লোর শিনিগামী ব্লাড তার শরীরে প্রবেশ করে। বর্তমানে ফিরে শিও লো বুঝে যায় ফেসবুক বদলানোর আসল কারণ হলো ইওয়ান। ঠিক তখনই আকাশ থেকে ভয়ঙ্কর সোল লক শাটল নেমে আসে। ওস্যাং আতঙ্কিত হয়ে বলে এটা লেয়ারের গায়ে লাগলে আরও 3টি আত্মাই ধ্বংস হয়ে যাবে, আর এখন আপনার কোনো পাওয়ারও নেই। শাটলটি ছুটে আসতেই শিও লো এক মুহূর্ত দেরি না করে ইওয়ানকে কোলে তুলে রক্ষা করে। ইওয়ান ভয়ে জিজ্ঞেস করে আপনি কে। তখন তার শরীর থেকে রহস্যময় লাল শক্তি বের হতে শুরু করে। সেই শক্তিকে রক্ষা করতে শিও লো তাকে কিস করে। সঙ্গে সঙ্গে মহাজাগতিক শক্তি ছড়িয়ে পড়ে। তার সাদা চুল, লাল চোখ, কালো ডানা এবং সব ডিভাইন পাওয়ার ফিরে আসে। এরপর সে এক হাতে সোল লক শাটল থামিয়ে ধ্বংস করে দেয়। বিপদ কেটে গেলে ইওয়ান রেগে বলে আমাকে নিচে নামাও। শিউ লিও তাকে নামিয়ে দিলে সে জানতে চায় তারা কারা। শিউ লো জিজ্ঞেস করে তুমি কি আমাকে ড্র করনি। ইওয়ান অবাক হয়ে দেখে এ তো তার আঁকা ম্যাঙ্গার প্রধান চরিত্র শিউ লো। নিজের কল্পনার চরিত্রকে সামনে দেখে সে হতবাক হয়ে যায়। শিউ লো বুঝতে পারে ইওয়ান শুধু ভবিষ্যৎ নয় অতীতও দেখতে পারে, কিন্তু ইওয়ান বলে এসব শুনতে চায় না। তারা কি চায় সেটাই বলুক। শিউ লো জানতে চায় সে কি সত্যি তাকে চিনতে পারছে না। ইওয়ান হেসে বলে এই শিনিগামী চরিত্র তো তারই সৃষ্টি, সেই হিসাবে এসে তো তার মম। তার ওপর হাত তুললে আকাশ থেকে বজ্র পড়বে। শিউ লো আর ওস্যাং অবাক হয়ে যায়। সঙ্গে বলে ইওয়ান আসল সত্য ভুলে গেলেও এখনো হুবহু শিউ লো চেহারাটাই আঁকছে। তখন শিউ লো নিজের গলা ও বুকে থাকা লাল চিহ্ন দেখিয়ে জানায় 3 বছর আগে তাকে বাঁচানোর সময় তার শিনিগামী ব্লাড ইওয়ানের শরীরে থেকে গিয়েছিল। যখন ওপরের কর্তৃপক্ষ বুক অফ লাইফ অ্যান্ড ডেথের সমস্যা খুঁজে পায় তারা বুঝতে পারে এর পেছনে শিনিগামী ব্লাডের প্রভাব আছে।
তাই ১০০টি আত্মার সংগ্রহের শাস্তির অজুহাতে আসলে শিওলোকে এর সমস্যার সমাধানের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। উসান অবাক হয়ে বলে, শিনিগামী ব্লাড ফিরিয়ে নিলেই তো সব শেষ। কিন্তু শিওলো জানায়, রক্ত ফিরিয়ে নিলে ইওয়ান সঙ্গে সঙ্গে মারা যাবে। জীবনে প্রথমবার এমন একজনের দেখা পেল যার ভাগ্য সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। সামনে আরও ১ মাস আছে, তার শেষ পর্যন্ত কি হয় সেটাও সে দেখতে চায়। শিওলোর সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষ যেখানে তাদের দেখতে পারে না সেখানে শুধু ইওয়ান কিভাবে তাকে দেখতে পাচ্ছে আর সময়ের নিয়মও বদলে দিচ্ছে। উসাং সতর্ক করে, এই রক্তের কারণে ইওয়ান অতীত ভবিষ্যৎ দেখতে পারে। কেউ বিষয়টা জানলে তার জীবন নরকে পরিণত হবে। শিওলোও বলে, আমি যতক্ষণ আছি কেউ ইওয়ানের ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই তার শরীরে লাল চিহ্ন ম্লান হয়ে যায়। সাদা চুল, কালো ডানা আর সব শক্তি মিলে এসে আবার সাধারণ মানুষের রূপে ফিরে আসে। উসান অবাক হয়ে বলে, তাহলে কি একটু আগের কিসের কারণে আপনার শক্তি সাময়িকভাবে ফিরেছিল? যখন আবারও সবকিছু স্বাভাবিক হয় ইওয়ান মোসেনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। মোসেন হেসে বলে, আমার কিছু হয়নি, বরং ওই ধনী ছেলেকে মারার ভিডিও মাকে পাঠাবো, তাহলে আর ব্লাইন্ড ডেটে পাঠাবে না। কিন্তু ইওয়ান ভাবতে থাকে, তার মৃত্যুর ভবিষ্যবাণী ভুল হলো কিভাবে, আর সে রহস্যময় ছেলেটিকে এত পরিচিত লাগছিল কেন। অন্যদিকে ইওয়ানের প্রতি আকৃষ্ট হয়ে ডার্লিং বয় মুস্কি হাসে। মোসেন তাকে চুপ করিয়ে ইওয়ানকে নিয়ে গাড়িতে ওঠে। ওঠার আগে ইওয়ান আবারও সেই হ্যান্ডসাম ছেলেটির দিকে তাকায়। গাড়ি চলে যেতেই আন্ডারওয়ার্ল্ডের কিং অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, যেভাবেই হোক ইওয়ানের কাছে পৌঁছানোর উপায় বের করতে হবে। অ্যাসিস্ট্যান্ট মজা করে হিরোর মতো বাঁচানো, প্রেমে ফেলা বা আকর্ষণ করার কথা বললে শেষে রুমমেট হওয়ার পরিকল্পনা ঠিক হয়। গাড়িতেই মোসেন নিজের বীরত্বের গল্প করলেও ইওয়ান তখনও ভাবছিল, মৃত্যু তো কখনো ভুল হয় না। তাহলে সে কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে? মাথা চুলকাতে গেলে মোসেন তার গাল টিপে ধরে মজা করে বলে, তুই নিশ্চয়ই ওই হ্যান্ডসাম ছেলেটার প্রেমে পড়েছিস। ইওয়ান বিষয়টা এড়িয়ে শুধু সাবধানে থাকতে পারে। তখন তার কাছে কল আসে। ওইখানে তার কাছ থেকে ড্রয়িংগুলো চাওয়া হচ্ছিল। ইওয়ান জানায় তার এখন ওইগুলো কমপ্লিট হয়নি। ওই পাশ থেকে তখন তাকে থ্রেড দেওয়া হয়। মোসানের এগুলো একদমই ভালো লাগে না, এর জন্য ইওয়ানকে হেল্প করতে চাই। বাট ইওয়ান শুধু শুধু হেল্প নিতে চাইছিল না। সে আপাতত প্ল্যান করে নিজের বাসার একটি রুম রেন্টে দেবে। মোসানও তার এই কথায় সম্মতি জানায়। পরদিন অ্যাসিস্ট্যান্ট খবর দেয় ইওয়ান রুমমেট খুঁজছে। শিওলিও দ্বিধায় পড়লেও অ্যাসিস্ট্যান্ট বোঝায়, রুমমেট হলে সবসময় তার পাশে থেকে তাকে রক্ষা করা যাবে। যদিও বিজ্ঞপ্তিতে ফিমেল রুমমেট লেখা ছিল, তবুও সে বলে নিরাপত্তার অজুহাতে বিষয়টা সামলে নেওয়া যাবে। এদিকে বাসায় বসে ইওয়ান নিজের আঁকা ডার্লিং বয়ের ছবি দেখে প্রার্থনা করে সিরিজটা সফল হলে যেন সব ঋণ শোধ করতে পারে। ঠিক তখনই দরজায় নক পড়ে। দরজা খুলতে অ্যাসিস্ট্যান্ট বলে সে রুম ভাড়া নিতে এসেছে। ইওয়ান জানায়, আমি শুধু মেয়েদের রুম ভাড়া দিই। তখন অ্যাসিস্ট্যান্ট নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়ে একসঙ্গে 5 মাসের অগ্রিম ভাড়ার প্রস্তাব দেয়। ইওয়ান কারণ জানতে চাইলে সে মিথ্যা গল্প বানায়। পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি, তাই শান্তিতে থাকার জায়গা দরকার, আর একজন পুরুষ বন্ধু থাকলে নিরাপত্তাও থাকবে। ইওয়ান হিসাব করে দেখে এই টাকা পেলে তার ঋণ অনেকটাই কমবে। ছেলেটির নাকি মেয়েদের প্রতিও আগ্রহ নেই, তাই শেষ পর্যন্ত সে চুক্তিতে সই করে। চুক্তি শেষে ইওয়ান জিজ্ঞেস করে কবে শিফট করবে। অ্যাসিস্ট্যান্ট বলে এখনই। তারপর বাইরে থাকা আসল গ্রিম রিভার কিংকে ভেতরে ডাকে। তাকে দেখে ইওয়ান জিজ্ঞেস করে, আপনি কি ট্রু লাভবারই ছিলেন? অ্যাসিস্ট্যান্ট তখন নানা অভিনয় করে তাদের সম্পর্ক সত্যি প্রমাণ করার চেষ্টা করে। এসব দেখে ইওয়ানের ভেতরে ডার্লিং বয় কষ্ট পেয়ে চলে যায়। তারপর চুক্তির নিয়ম দেখিয়ে বলে এখানে শুধু সিঙ্গেল ব্যক্তি থাকতে পারবে, অন্য কাউকে আনা যাবে না। অ্যাসিস্ট্যান্ট কাগজ দেখিয়ে জানায় চুক্তিতে যার নাম আছে বাসাটিও তার নামে, আর সেই ব্যক্তি হলো বাইরে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ সিঙ্গেল হ্যান্ডসাম ছেলেটি। এভাবেই শিও লিও ইওয়ানের রুমমেট হয়ে যায়। সোফায় বসে শিও লিও বলে, তোমার খিটখিটের স্বভাব এখন আমাকেও প্রভাবিত করছে। ইওয়ান অবাক হয়ে কারণ জানতে চাইলে সে ব্যাখ্যা করে, গড অফ ডেথের এক ফোঁটা রক্ত আমাদের দুজনের অনুভূতিকে একসঙ্গে বেঁধে দিয়েছে। সত্যি বলতে এটা বেশ ঝামেলার। ইওয়ান মনে মনে ভাবে ছেলেটা আসলে কি বলতে চাইছে। নিজে ছেলে হয়েও এভাবে ফ্লার্ট করছে, এইবার তো দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। শিও লিও ইওয়ানের মনে কথা বুঝতে পারে। তুমি এখন লজ্জা পাচ্ছ? ইওয়ান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, কে লজ্জা পাচ্ছে? তুমি তো মেয়েদের পছন্দ করো না, আমরা ভাই বোনের মতো থাকবো। কিন্তু আমি একজন স্ট্রেইট মেয়ে, তাই একসঙ্গে থাকলে লজ্জা লাগাই স্বাভাবিক। এই কথা শুনে লিউ শো বিরক্ত হয়ে বলে, কে বলেছে আমি ছেলেদের পছন্দ করি? কাকে পছন্দ করি সেটা ভাবার দরকার নেই। আমার চোখে তুমি শুধু একটা বাচ্চা, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। বাচ্চা কথাটা শুনে ইওয়ান আরও রেগে যায়। মনে মনে ভাবে তাকে বাচ্চা বলা হচ্ছে কেন। অন্যদিকে সেও লো ভাবে এত বোঝানোর পরও কি সে ইওয়ানকে নিরাপত্তার অনুভূতি দিতে পারলো না। তারপর শান্ত গলায় বলে, অপরাধ বোধ করার কিছু নেই, আমি শুধু সত্যিটাই বলেছি। ইওয়ান জিজ্ঞেস করে, তাহলে একটু আগে এত রাগ দেখালি কেন? তারপর আসল বিষয় তুলে ধরে, তুমি আমাকে গড অফ ডেথের মুখ নিয়ে ঘুরছো। কেউ যদি বুঝে যায় তুমি সেই মানুহাস চরিত্র, তাহলে আমার 900 মিলিয়ন ফ্যানের স্বপ্ন শেষ হয়ে যাবে।
আমি কপিরাইট বিক্রি করব কিভাবে? শিউলো শান্তভাবে বলে, তাহলে নিশ্চিন্ত করো, যেন কেউ জানতে না পারে। ইওয়ান রেগে বলে, তোমরা এখানে উঠেছো শুধু লুকিয়ে ডেট করার জন্য। যদি তোমাদের রোমান্টিক ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে তখন কি হবে? শিওলো আশ্বাস দিয়ে বলে, এমন কিছু হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু ইওয়ান বলে, তোমার কথায় আমার একটু বিশ্বাস নেই। ভাড়া নিতে এসেছিল ওস্যাং, কিন্তু সাইন করেছো তুমি, এভাবে ধোকা দিয়ে এখন বিশ্বাস চাইছো? শিওলো জিজ্ঞেস করে, তাহলে কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? ইওয়ান যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। সে সঙ্গে সঙ্গে একটি কাগজ বের করে বলে, 3টা রুল মানতে হবে। প্রথম রুল, তারা তার চোখের আড়ালে ডেট করতে পারবে না। শিওলো কারণ জানতে চাইলে ইওয়ান বলে, আমার আশেপাশেই ডেট করবে, আমি সারাদিন বাসায় থাকি, কেউ দেখলে আমি সামলে নেব। শিউলো দ্বিতীয় রুল পড়ে, সবকিছু আমার সময় অনুযায়ী হবে। এর মানে জানতে চাইলে ইওয়ান বলে, আমি ফ্রিল্যান্স ক্রিয়েটর, দিন রাতের ঠিক নেই, আমি ঘুমালে তোমরা কোনো শব্দ করতে পারবে না। শিউলো মনে করিয়ে দেয়, কন্টাকে তো এসব ছিল না, শুধু ব্যাচেলার হওয়ার কথা ছিল। তখন ইওয়ান তৃতীয় রুল দেখায়, রান্না, ঘর পরিষ্কার আর মডেলিং। শিউলো অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? ইওয়ান বলে, যা লেখা আছে তাই, এখানে থাকতে হলে এগুলো করতে হবে, না হলে চলে যাও। শিউলো হেসে বলে, তুমি রুমমেট খুঁজছো নাকি হাউসকিপার? আর মডেলিং কেন? ইওয়ান উত্তর দেয়, আমার গড অফ ডেথের মুখ ব্যবহার করেছো, আমি ক্রিয়েটর, ইন্সপিরেশন দরকার হলে তোমাকেই মডেল হতে হবে। শিউলো জিজ্ঞেস করে, কেমন ইন্সপিরেশন? ইওয়ান বলে, রোম্যান্টিক ইন্সপিরেশন। কথা শুনেই শিউলো এক পা এগিয়ে আসে। ইওয়ান থেমে যায়। সে জিজ্ঞেস করে, কেমন রোম্যান্টিক অনুভূতি? শিউলো আরও কাছে এসে বোঝাতে গিয়ে হঠাৎ তাদের ঠোঁট একে অপরকে ছুঁয়ে ফেলে। চমকে উঠে ইওয়ান তাকে ধাক্কা দেয়। নিজের হাতের দিকে তাকিয়ে ভাবে, তার স্পর্শে তো অতীত দেখা যায়, তাহলে শিউলোর অতীত কেন দেখতে পেল না? শিউলো বুঝতে পারে ইওয়ান প্যানিক করছে, তাই বলে, এখনো বললে না ইন্সপিরেশন পেয়েছো কিনা? ইওয়ান চুপ থাকলে শিউলো আবার বলে, আমি বুঝতে পারছি তোমার একসঙ্গে লজ্জা আর রাগ হচ্ছে, কিন্তু এটা শুধু একটা দুর্ঘটনা ছিল, তোমাকে অসম্মান করার আমার কোনো ইচ্ছে ছিল না। ইওয়ান নিজেকে সামলে বলে, বুঝেছি, ধন্যবাদ, আমি কাজে যাচ্ছি, তুমি যা খুশি করো। শিউলো জিজ্ঞেস করে, আমি কোন রুমে ঘুমাবো? ইওয়ান যেতে যেতে বলে, আমার আর আমার প্যারেন্টসের রুম ছাড়া বাকি যে কোনো রুম তোমার। নিজের রুমে গিয়ে ইওয়ান জ্যাকেট খুলে বসে ভাবে, যে গড আপডেট তার চরিত্রের মুখ নিয়ে ঘুরে বেড়ায়, সে আবার তার প্রথম কিসও নিয়ে নিল। 25 বছর ধরেই এই কিস সে ভবিষ্যৎ হাজবেন্ডের জন্য তুলে রেখেছিল। লোকটা সত্যি একটা জার্ক। ঠিক তখনই ওস্যাং সামনে আসে। শিউলো বলে, ওসব ভুলে গেছে, কিন্তু এটা সত্যি ওর ফার্স্ট কিস ছিল। নিজের পাওয়ার ফিরে পেতে গিয়ে আমি কি একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি? ওস্যাং শান্তভাবে বলে, স্যার, ফেসবুক পরিবর্তনের কারণে আপনাকে ডিমোট করা হয়েছে, এখনো অনেক টাস্ক বাকি। এটাকে যদি স্বার্থপরতা বলেন, তাহলে নিঃস্বার্থতা কি? শিউলো গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আমাকে এখানে কে পাঠিয়েছে? ওস্যাং জানায়, একের পর এক মানুষের ভাগ্য বদলে যাচ্ছে, ওপরের কর্তৃপক্ষ খুব রেগে আছে, তাই পরিস্থিতি সামলাতে আপনাকে পাঠানো হয়েছে। এরপর সে বলে, শিনিগামী ব্লাড ফিরিয়ে নিলেই সব আগের মতো হয়ে যাবে। কথা শেষ হতেই শিওলো ওস্যাং এর গলা চেপে ধরে সতর্ক করে, আমার ব্যাপারে আর নাক গলাবে না। ওস্যাং ভয়ে ক্ষমা চাইলে শিওলো তাকে ছেড়ে দিয়ে বলে, আমি জানি তুমি আমার জন্য চিন্তা করো, কিন্তু আমার সিদ্ধান্তে কোনো আফসোস নেই। ওপরের লোকদের সঙ্গে আমি সহজে সমঝোতা করব না। এরপর শিওলো সিদ্ধান্ত নেয়, ইওয়ানকে কোনোভাবেই স্বপ্ন দেখতে দেওয়া যাবে না। পরের 3 দিন 3 রাত শিওলো মাঝরাতে অ্যাপ্রন পরে ঘর পরিষ্কার করতে থাকে। কখনো গান গায়, কখনো ইচ্ছে করে শব্দ করে, যাতে ইওয়ানের ঘুম ভেঙে যায়। শেষে বিরক্ত হয়ে ইওয়ান ঘর থেকে বেরিয়ে আসে। তাকে দেখে শিউলো হেসে বলে, 3টা রুল তো তুমিই বানিয়েছিলে, সব কাজ তোমার সময় অনুযায়ী হবে, এখন তুমি নিয়ম ভাঙছো। যদি ডিস্টার্ব না হতে চাও তাহলে 3 নম্বর রুল বাতিল করো, শান্তিতে একসঙ্গে থাকি। ইওয়ান রেগে বলে, ভয় দেখে লাভ নেই, দরকার হলে হেডফোন আর কানে তুলে দিয়ে ঘুমাবো, তবুও হার মানবো না। বলে সে আবার রুমে চলে যায়। তখন ওস্যাং আস্তে করে বলে, স্যার, এতে উল্টো ফল হচ্ছে, মানুষ বেশি ক্লান্ত হলে গভীর ঘুমায়, তখন স্বপ্ন কম দেখে, আর দেখলেও মনে থাকে না। শিউলো একটু ভেবে বলে, যুক্তিটা খারাপ না, সত্যি তুমি বেশ বুদ্ধিমান। ঠিক তখনই ইওয়ান কানে তুলো আর হেডফোন পরে বেরিয়ে চিৎকার করে, আমাকে আটকানো এত সহজ নয়। কিন্তু দরজার সামনে শিউলোকে দেখে থেমে যায়। কম শুনতে পেয়ে ভুল বুঝে বলে, ডেটিং করার সমস্যা নেই, কিন্তু মাঝরাতে এত আওয়াজ করার কি দরকার? পাগল নাকি? শিউলো অবাক হয়ে ওস্যাংকে জিজ্ঞেস করে, সে আবার কি বলছে? ওস্যাং লজ্জা পেয়ে বলে, স্যার, এগুলো আপনি না জানলেও চলবে। শিউলো বিরক্ত হয়ে মনে মনে ভাবে, এই মেয়েটার মাথায় সারাদিন কি চলে কে জানে। তারপর সে নিজের কাজে বেরিয়ে পড়ে। একটি বিল্ডিং এর সাথে এক তরুণী নিজেকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সময় সেখানে হাজির হয় মৃত্যুর দেবতা শিউলো। নির্ধারিত সময় আসতেই মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যায়।
তার আত্মা বের হয়ে কাঁদতে কাঁদতে বলে সে শুধু দেখতে চেয়েছিল তার মৃত্যুর পর প্রিয় মানুষটা অনুতপ্ত হয় কিনা। শিউ লুও ঠান্ডা গলায় বলে নিজের ইচ্ছেই জীবন শেষ করার পর এই পৃথিবীর কোনো বিষয়ে আর হস্তক্ষেপ করার অধিকার নেই তোমার। মেয়েটির আত্মা প্রশ্ন করে তুমি দেবতা হয়েও আমাকে বাঁচালে না কেন? শিউ লুও শান্তভাবে উত্তর দেয় আমি শুধু মৃত্যুর দায়িত্ব পালন করি, আমি কোনো দয়ালু দেবতা নয়। সে আরো বলে মানুষ বোঝে না আবার মানুষ হিসাবে জন্ম নেওয়া কত কঠিন, অথচ নিজের জীবনই সবচেয়ে সহজে ছেড়ে দেয়। জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই। এরপর শিউ লুও পরবর্তী আত্মার খোঁজে চলে যায়। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে ইওয়ান স্বস্তি পায়, কারণ আজ সে কোনো প্রফিটিক ড্রিম দেখেনি। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড ফোন করে তার এলোমেলো জীবন নিয়ে মজা করে আর তাকে হটপট খেতে বাইরে ডাকে। রেস্টুরেন্টে ফ্রেন্ড জিজ্ঞেস করে তুই কি সত্যি ওই হ্যান্ডসাম ছেলেটার সঙ্গে থাকছিস? ইওয়ান পরিষ্কার করে বলে আমরা একসঙ্গে থাকছি না, শুধু ফ্ল্যাটের ভাড়া শেয়ার করছি। ফ্রেন্ড মজা করে বলে এমন হ্যান্ডসাম ছেলের সঙ্গে থাকার সুযোগ কেউ ছাড়ে না। ইওয়ান অবাক হয়ে বলে একজন অপরিচিত ছেলের সঙ্গে আমি থাকতে যাবো কেন? ওইদিকে রাতের নির্জন রাস্তায় শিউ লো আর উস্যাং হাঁটছিল। হঠাৎ শিউ লো বুকের কাছে হাত দিয়ে অস্বস্তি অনুভব করে। উস্যাং চিন্তিত হলে শিউ লো তাকে শান্ত করে কাজে মন দিতে বলে। এরপর তারা এক জায়গায় পৌঁছে যায় যেখানে এক প্রেতাত্মা প্রতিশোধের আগুনে ঝুলেছিল। উস্যাং তাকে শান্ত হয়ে পুনর্জন্মের পথে যেতে বলে, কিন্তু প্রেতাত্মা রেগে যায়। সে বলে অন্যায়ের শিকার হয়ে মারা যাওয়ার পরেও আমি কেন প্রতিশোধ নিতে পারবো না? শিউ লুও নিজের শক্তি দিয়ে তার রাগ দমন করে এবং তাকে সোল পিউরিফিকেশন পুলে পাঠিয়ে দেয়। ফিরে আসার পথে উস্যাং বলে মানুষের আবেগ অনেক বেশি, তাই তারা প্রায়ই ভুল সিদ্ধান্ত নেয়। তারপর সে শিউ লোকে প্রশ্ন করে আপনার নিজের কোনো অনুভূতি নেই, তাহলে ইওয়ানের ভাগ্য বদলাতে সাহায্য করলেন কেন? কিছুক্ষণ চুপ থেকে শিউ লো বলে হয়তো প্রথমবার কাউকে বাঁচার জন্য এতটা লড়াই করতে দেখেছিলাম। সে আরো বলে অথবা একটা ললিপপের বিনিময়ে কারো জীবন বাঁচানো আমার কাছে খারাপ যুক্তি মনে হয়নি। এরপর তারা রেইনি নাইট মার্ডার কেস নিয়ে আলোচনা করে এবং ইওয়ানের খোঁজে বের হয়। অন্যদিকে হটপট রেস্টুরেন্টে ইওয়ানের ফ্রেন্ড ডাঙ্ক হয়ে পুরো উত্তেজিত হয়ে গেছে। সে আফসোস করে বলছে শিউ লোর মতো সুন্দর একজন মানুষ যদি মেয়েদের প্রতি আগ্রহী না হয় তাহলে সেটা তো বেকার। তারপর সে ইওয়ানকে দায়িত্ব দেয় যেভাবেই হোক তাকে ঠিক পথে আনতে হবে, নিজের আকর্ষণ দিয়ে তাকে জয় করতে হবে। ইওয়ান শুধু হেসে ফ্রেন্ডের কথা শুনতে থাকে। ঠিক তখনই বাইরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বাড়ি ফেরার জন্য ইওয়ানের ফ্রেন্ড ড্রাইভার শু ঝিংকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখনই এক মাতাল ও অহংকারী লোক এসে হাজির হয়। সে দাবি করে ইওয়ানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক আছে এবং সে তাদের বাড়ি পৌঁছে দেবে। ইওয়ান ও তার ফ্রেন্ড তাকে সরাতে গেলে রেস্টুরেন্টে ঝামেলা শুরু হয়। ঠিক তখন সেখানে এসে পৌঁছায় শিউ লো ও উস্যাং। শিউ লো দ্রুত লোকটাকে সরিয়ে ইওয়ানকে নিরাপদে বাইরে নিয়ে যায়। ইওয়ান চলে যাওয়ার পর উস্যাংকে তার ফ্রেন্ডকে সামলাতে হয়। ডাঙ্কড অবস্থায় উস্যাংয়ের কলার ধরে জিজ্ঞেস করে শিউ লোর সঙ্গে তোমার সম্পর্ক কি? সে রাগ করে বলে কেউ যদি আমার ফ্রেন্ডের ম্যানকে ছিনিয়ে নিতে চায় আমি তাকে ছাড়বো না। উস্যাং তাকে শান্ত করার চেষ্টা করলেও মুস্যান ঝামেলায় পড়ে যায়, কারণ তর্কের মাঝে সে হঠাৎই উস্যাংকে কিস করে বসে। শত বছরের নির্লিপ্ত জীবন কাটানো পেত লোকের রক্ষক উস্যাং এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। মুস্যান আবার চিৎকার করে নিজের সতীত্ব ফেরত দেওয়ার দাবি করতে থাকে। শেষ পর্যন্ত বিরক্ত ও বিব্রত উস্যাং তাকে গাড়িতে তুলে দিয়ে চলে যায়। এদিকে শিউ লো বাথরুম থেকে বের হয়ে নিজের ভেজা পোশাক দেখছিল। হঠাৎ তার চোখে পড়ে দরজার পাশে ঝুলে থাকা একটি ড্রেসে। ঠিক তখনই ভেতরে কি হচ্ছে দেখতে দরজা খুলতে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সে সরাসরি গিয়ে পড়ে ইওয়ানের ওপর। দুজনের চোখে চোখ পড়ে যায়। মুহূর্তের জন্য যেন সময় থেমে যায়। অজান্তেই তারা একে অপরের খুব কাছে চলে আসে আর হঠাৎ ঘটে যায় এক গভীর কিস। কিছুক্ষণ পর শিউ লো বাস্তবে ফিরে এসে নিজেকে সরিয়ে নেয়, লজ্জায় মুখ ঢেকে ফেলে। ইওয়ানও অবাক হয়ে ভাবে একজন সিনিকামী হয়েও তার মধ্যে এমন অনুভূতি আর আকর্ষণ কিভাবে তৈরি হলো। পরিস্থিতি সামলাতে শিউ লো তোতলাতে তোতলাতে ক্ষমা চায়। ইওয়ান তখন অদ্ভুত যুক্তি দেয় আমি ইচ্ছা করে তোমাকে কিস করেছি, ট্রাই করার জন্য তুমি স্ট্রেট কিনা। এটা বলে সে নিজে লজ্জা পেয়ে পালিয়ে যায়। তারপর হাত জোর করে বারবার সরি বলে এবং প্রতিশ্রুতি দেয় এই ঘটনা সে উস্যাংকে বলবে না। ঠিক তখনই উস্যাং বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সে দেখে শিউ লো আর ইওয়ান একসঙ্গে দাঁড়িয়ে আছে। দৃশ্য দেখে উস্যাংয়ের চোখ কপালে উঠে যায়। সে চিৎকার করে বলে শিউ লো তার ক্যারেক্টার আর ইনোসেন্স হারিয়ে ফেলেছে। শিউ লো রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে বলে। ইওয়ান তাড়াতাড়ি পরিস্থিতি সামলে দুজনকে ঝগড়া করতে না বলে। শিউ লুও বের হওয়ার আগে বলে যায় আগে ইওয়ান যেন সাড়া নিয়ে নেয়। এরপর শিউ লিও নিজের আসল রূপ লুকিয়ে সাধারণ পোশাকের লিভিং রুমে আসে যেখানে উস্যাং অপেক্ষা করছিল। শিউ লিও রেগে জিজ্ঞেস করে তার অনুমতি ছাড়া সে কিভাবে বাথরুমে ঢুকলো। উস্যাং জানায় হান মোসেন তার গায়ে বমি করেছিল, তাই পরিষ্কার হতে গিয়েছিল আর সে মানুষ নয় বলে এত প্রাইভেসির প্রয়োজন ভাবেনি। শিউ লিও তাকে সতর্ক করে বলে এটা আন্ডারওয়ার্ল্ড নয়, ভবিষ্যতে এমন ভুল যেন না হয়। এরপর সে হান মোসানের কথা জানতে চায়। উস্যাং অভিযোগ করে মেয়েটা তার সুযোগ নিয়েছে, কিন্তু শিউ লিও সেটা শুনে হাসে। সে মজা করে বলে আন্ডারওয়ার্ল্ডে টপ 3 হ্যান্ডসাম গাই হয়েও তার আবার কিসের ভয়। উস্যাং লজ্জায় প্রসঙ্গ বদলে ফেলে
তখন শিউলিও মনে করিয়ে দেয় লাইভ বুকের নতুন কোনো আপডেট নেই, তাই এখন কোনো কাজও নেই। কিন্তু ওসাং বুঝে যায় আসলে ইওয়ানের সামনে যেতে লজ্জা পাচ্ছে বলে শিউলিও এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে ইওয়ান বাথরুম থেকে বের হয়ে নিজের ঘরে আসে। শিউলিওকে দেখতে না পেয়ে ভাবে সে কি রেগে চলে গেছে নাকি ওসাংকে সব বলে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করে কেন আমি তখন শিউলিওকে সরিয়ে দিলাম না। ছেলেটার চেহারা তার আকাশ সিনিগামী চরিত্রের মতো, কিন্তু সত্যি কি কেউ নিজের তৈরি চরিত্রের প্রেমে পড়তে পারে? এই চিন্তায় সে মাথা ঢেকে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দৃশ্য বদলে যায় এক ঝড় বৃষ্টির রাতে। এক তরুণী ছাতা হাতে এসে বিলাসবহুল গাড়িতে ওঠে। সে চালককে ভালোবেসে হানি বলে ডাকে এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চায়। লোকটি তাকে একটি ডিং দেয়। কিছু না বুঝেই মেয়েটি সেটা পান করে, কিন্তু সে খেয়াল করে না লোকটির ঠোঁটের কোণে থাকা রহস্যময় হাসি। কিছুক্ষণের মধ্যেই তার চোখ ভারী হয়ে আসে এবং সে গাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে। লোকটি ঠান্ডা গলায় মনে মনে বলে এবার আর তোমাকে ভুল করার সুযোগ দেব না। পরের দৃশ্যে ইওয়ান ঘুম থেকে উঠে চমকে বসে। গত রাতে সেই বৃষ্টি রাতের হত্যার দৃশ্য আবার তার স্বপ্নে এসেছিল, কিন্তু সে গাড়ি বা খুনির মুখ কিছুই পরিষ্কার দেখতে পারেনি। ঠিক তখন ফোন আসে ডিরেক্টর ঝাংয়ের। তিনি জানান শহরে একটি ভয়ঙ্কর মার্ডার হয়েছে। একমাত্র সাক্ষী একজন বোবা ও বধির মানুষ, তাই খুনির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আগের মতোই গোপনীয়তা রেখে তিনি ইওয়ানের সাহায্য চান। ইওয়ান সঙ্গে সঙ্গে রাজি হয়, কারণ 3 বছর আগে দুর্ঘটনার পর ডিরেক্টর ঝাংই তার জীবন বাঁচিয়েছিল। ফোন কেটে ইওয়ান প্রস্তুত হয়ে বের হয়। দরজার বাইরে দেখে শিউলিও কিচেন অ্যাপ্রেন পরে দাঁড়িয়ে আছে। এত কিছু ঘটার পরও তার স্বাভাবিক আচরণ দেখে ইওয়ান অবাক হয়। শিউলিও তাকে একা থানায় যেতে নিষেধ করে এবং নিজেও সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার যত্ন দেখে ইওয়ান বলে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করো না, পরে যেন আমি কোনো ভুল আশা না করি। শিউলিও হেসে বলে তোমার ভুল বোঝার দরকার নেই আর নিজেকে প্রমাণ করারও প্রয়োজন নেই। অন্যদিকে ডিরেক্টর ঝাং ম্যাংকে সতর্ক করে দেন। তিনি বলেন একটু পর যে আসবে তাকে দেখে অবাক না হতে এবং তার পরিচয় গোপন রাখতে। কিছুক্ষণ পর ইওয়ান ও শিউলিও থানায় পৌঁছায়। হাঁটার সময় ইওয়ান জিজ্ঞেস করে তুমি সত্যিই আমার সঙ্গে আসছো? তারপর বলে ভেতরে গিয়ে অদ্ভুত কিছু দেখলেও কোনো রিয়াকশন দেবে না, সবকিছু গোপন রাখবে। শিউলিও আত্মবিশ্বাসের সাথে বলে এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে অবাক করতে পারে। থানায় ঢুকতেই ডিরেক্টর ঝাং তাকে স্বাগত জানান। এরপর তিনি ইওয়ানকে অফিসার ম্যাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শিউলিওকে জিজ্ঞেস করেন উনি কে? ইওয়ান সহজভাবে বলে সে আমার সঙ্গে এসেছে। এরপর সবাই বৃষ্টির রাতে সিরিয়াল মার্ডারের সাক্ষীর কাছে যায়। ডিরেক্টর জানান সাক্ষী কথা বলতে পারে না, তাই খনির চেহারা জানা যায়নি। এবার ইওয়ানের সাহায্য প্রয়োজন। সে ধীরে ধীরে সাক্ষীর হাত ধরে, সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে আসে। ইওয়ান অবাক হয়ে ভাবে এই লোকটার চেহারা তো গত রাতের স্বপ্নে দেখা লোকটার মতোই, তাহলে কি দুজন একই মানুষ? ইওয়ান তার ক্ষমতার মাধ্যমে পাওয়া স্মৃতি দেখে খুনির স্কেচ আঁকা শুরু করে। কিছুক্ষণ পর একটি নিখুঁত ছবি তৈরি হয়। সেই স্কেচটি ডিরেক্টর ঝাংয়ের হাতে তুলে দেয়। ডিরেক্টর সাক্ষীকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। সাক্ষী চলে যাওয়ার পর ডিরেক্টর ম্যাংকে আসল ঘটনা জানান। তিনি বলেন 3 বছর আগের দুর্ঘটনার পর ইওয়ানের মধ্যে একটা রহস্যময় ক্ষমতা তৈরি হয়েছে। কারো হাতে স্পর্শ করলে সে তার অতীত দেখতে পারে। এই ক্ষমতা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাই ডিরেক্টর তাকে গোপনের টপ সিক্রেট স্কেচ আর্টিস্ট হিসেবে ব্যবহার করেন। তবে এই ক্ষমতার কারণে অনেক অপরাধীর কাছে ইওয়ান এখন হুমকি, তাই তার পরিচয় ও ক্ষমতা গোপন রাখা জরুরি। ম্যাং প্রতিশ্রুতি দেয় আমি যেভাবেই হোক মিস ইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করব। অন্যদিকে ইওয়ান শিউলিওর কাছে এসে মজা করে জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও না আমি কিভাবে খুনির ছবি আঁকলাম? শিউলিও শান্তভাবে উত্তর দেয় তুমি তো বলেছিলে কোনো কিছু নিয়ে কৌতূহলী না হতে। ইওয়ান বিরক্ত হয়ে বলে তুমি এত বোরিং কেন? তোমার মধ্যে কোনো জানার আগ্রহ নেই? শিউলিও হালকা হেসে বলে ঠিক আছে বলো আমি শুনছি। ইওয়ান 3 বছর আগের দুর্ঘটনার ঘটনা বলতে শুরু করে। সে জানায় সে রাতে মৃত্যুর মুখে পড়ে থাকা অবস্থায় আলো থেকে এক রহস্যময় মানুষ তার সামনে এসেছিল। সেই ঘটনার পর থেকে সে মানুষের অতীত দেখতে পাওয়ার ক্ষমতা পেয়েছে। ঠিক তখনই সেই আই উইটনেস পাশ দিয়ে চলে যায়। শিউলিও দ্রুত ইওয়ানকে নিজের কাছে টেনে নেয়, তার মুখ বুকের কাছে লুকিয়ে ফেলে। সাক্ষী চলে গেলে শিউলিও নিচু গলায় বলে ও যেন তোমার মুখ দেখতে না পায়। ইওয়ান একটু লজ্জা পেয়ে ধীরে বলে থ্যাঙ্কস। এরপর ইওয়ান আবারও আগের প্রসঙ্গ তোলে। সে জিজ্ঞেস করে তুমি যখন বলেছিলে তুমি অন্য কোনো নারী নাও আর তোমার বিয়ে করারও দরকার নেই, এর মানে কি তোমার কি ব্রেকআপ হয়েছে? শিউলিও পাল্টা প্রশ্ন করে আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার আকাশ চরিত্রের সাথে আমার এত মিল থাকা সত্ত্বেও তুমি আমাকে চিনতে পারছো না কেন? হয়তো আমাদের আগে দেখা হয়েছে, তুমি আমায় ভুলে গেছো। সে ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। তার চোখের দিকে তাকাতেই ইওয়ানের হৃদস্পন্দন বেড়ে যায়। সে মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করে নিজেকে সামলাও। ঠিক তখনই ডিরেক্টর ঝাং এসে তাদের কথার মাঝে বাধা দেন। তিনি ইওয়ানের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। ইওয়ান কৃতজ্ঞ হয়ে বলে ডিরেক্টর ঝাং 3 বছর আগে আপনি আমাকে বাঁচাতে না এলে আজ আমি এখানে থাকতাম না। তখন ডিরেক্টর একটি রহস্য জানান।
তিনি বলেন, 3 বছর আগে আমার গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়েছিল। আমি ভেবেছিলাম বড় দুর্ঘটনা হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে গাড়িটি ঠিক তোমার দুর্ঘটনার জায়গায় এসে থেমে যায়। মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। তাই তুমি যখন তোমার বিশেষ ক্ষমতার কথা বলেছিলে, আমি এক মুহূর্তও সন্দেহ করিনি। ইউয়ান ডিরেক্টর ঝাংকে জানাই, সন্দেহভাজন ব্যক্তির উচ্চতা প্রায় 1.82 মিটার এবং শরীরের গঠন মাঝারি ধরনের। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে সাক্ষীর স্মৃতি পরিষ্কার না থাকায় এর চেয়ে বেশি আঁকা সম্ভব হয়নি। তারপর সে বলে, তবে আমার কাছে আরও কিছু লিড আছে, ওইগুলো আপনার সঙ্গে আলাদাভাবে আলোচনা করতে চাই। ডিরেক্টরের সঙ্গে আলাদা কথা বলতে চলে যায় ইউয়ান। এদিকে ম্যাং শিউ লিওর দিকে হাত বাড়িয়ে পরিচয় দেয়, আমি ম্যাং। শিউ লিও শান্তভাবে বলে, শিউ লিও। ম্যাং একটু অবাক হয়ে বলে, শিউ নামটা বেশ ইউনিক। আপনি কি এই এলাকার মানুষ? শিউ লিও সরাসরি প্রশ্ন করে, আপনি কি আমাকে জিজ্ঞাসাবাদ করছেন? ম্যাং হালকা হেসে বলে, না, শুধু সাধারণ কথাবার্তা। শিউ লিও ঠান্ডা গলায় বলে, মানুষের ইচ্ছা আর লোভ অনেক গোপন উদ্দেশ্যের জন্ম দেয়। ডিরেক্টর ঝাং স্পষ্ট বলেছেন, ইউয়ানের বিষয় গোপন রাখতে হবে। তারপরও আপনি তার পরিচিত মানুষ হিসাবে আমার সম্পর্কে জানতে চাইছেন। আপনার উদ্দেশ্য যাই হোক, আপনি নিজে সেটা জানেন। তবে সাবধান, তার ক্ষতি করার চেষ্টা করলে পরে আফসোস করতে হবে। ম্যাং হালকা হেসে বলে, আপনার সঙ্গে মিশে চলা সত্যি সহজ নয়। কিছুক্ষণ পর ইউয়ান ফিরে আসে। শিউ লিওকে বলে, চলো যাই। দুজন একসঙ্গে থানা থেকে বের হয়ে যায়। বাসায় ফিরে ইউয়ান কাজ করতে বসে। কাজের মাঝে সে শিউ লিওকে জিজ্ঞেস করে, তুমি ম্যাংয়ের সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? তোমাদের পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগছিল। শিউ লিও স্বাভাবিকভাবে উত্তর দেয়, কিছু না, শুধু তাকে মনে করিয়ে দিয়েছি যেন কোনো খারাপ উদ্দেশ্য না রাখে। ইউয়ান অবাক হয়ে বলে, উনি তো একজন এলিট অফিসার, ওনার খারাপ উদ্দেশ্য থাকবে কিভাবে? শিউ লিও গম্ভীর হয়ে বলে, মানুষ নিজের ইচ্ছা ও স্বার্থ দ্বারা পরিচালিত হয়, সে অফিসার হোক বা সাধারণ মানুষ। তাই ভবিষ্যতে নিজের নিরাপত্তাকে সবসময় সবার আগে রাখবে, বুঝেছো? ইউয়ান বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলে। কিছুক্ষণ পরে ইউয়ানের মনে প্রশ্ন আসে। সে শিউ লিওকে জিজ্ঞেস করে, 1 মিনিট, তোমাকে তো একটা জিনিস জিজ্ঞেস করাই হয়নি, তুমি আসলে কি কাজ করো? একজন ফ্রিল্যান্সারের থেকেও এত ফ্রি কিভাবে থাকো? শিউ লিও ছোট করে উত্তর দেয়, রিসোর্স রিকভারি। ইউয়ান অবাক হয়ে বলে, কি রিসোর্স রিকভারি? এরপর শিউ লিও আগের প্রশ্নের উত্তর চাই, আমার ফেস তোমার কমিক চরিত্রের মতো হওয়া সত্ত্বেও তুমি আমাকে চিনতে পারছো না কেন? নাকি সত্যিই তুমি আমায় ভুলে গেছো? ইউয়ান কপালে হাত দিয়ে ভাবে, এমন হ্যান্ডসাম কারোর সাথে আগে দেখা হলে আমি কিভাবে বলবো ইম্পসিবল। ঠিক তখনই তার মনে পড়ে যায় কমিকের আপডেট দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। সে টেবিলে মাথা রেখে চিন্তায় বলে, ও নো, এখন যদি আপডেট দিতে না পারি তাহলে আমি শেষ, একটু ঘুমাতে দাও। কথা বলতে বলতে সে টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাতে এক ব্যক্তি ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিল। হঠাৎ চারপাশ অস্বাভাবিক হয়ে যায়। পরক্ষণেই দেখা যায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে সে রাস্তায় পড়ে আছে। এদিকে কাজ করতে থাকা ইউয়ান হঠাৎ অস্বস্তি অনুভব করে। সে বুঝতে পারে কোথাও ভয়ঙ্কর কিছু ঘটছে। এক অন্ধকার গলিতে শিউ লি আর উসাং দাঁড়িয়েছিল। লাইভ বুক থেকে উসাং জানায়, চ্যান ফ্যাং, বয়স 62, মৃত্যুর কারণ গাড়ি দুর্ঘটনা। বৃদ্ধ লোকটিকে দেখে উসাং দুঃখ প্রকাশ করলেও শিউ লিও বলে, তাকে দেখে মায়া লাগছে। এই মানুষটাই ওয়াইফকে নির্যাতন করেছে, সন্তানদের অবহেলা করেছে, সারা জীবন টাসের আড্ডায় বসে থেকেছে। আজকে যা ঘটেছে তার নিজের কর্মের ফল। এদিকে দুর্ঘটনার জায়গায় পৌঁছে ইউয়ান সেই ড্রাইভারকে দেখতে পায় যে 3 বছর আগে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল। লোকটি অহংকার করে বলে, তুমি তো মারা গিয়েছিলে, মৃত মানুষ কখনো ফিরে আসে না। নিজের অপরাধের জন্য তার কোনো অনুশোচনা ছিল না। তার নিষ্ঠুর আচরণ দেখে ইউয়ানের চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে এই মানুষটির হৃদয়ে কোনো দয়া নেই। ঠিক তখনই লোকটি ইউয়ানকে ধাক্কা দিতে গেলে সেখানে শিউ লিও এসে তাকে ধরে ফেলে। উসাং মনে করিয়ে দেয়, আমাদের সময় শেষ হয়ে আসছে। শিউ লিও শান্ত গলায় বলে, মানুষের কর্ম আর ভাগ্যে হস্তক্ষেপ করা আমাদের কাজ নয়। যে পাপ করেছে তাকে শাস্তি পেতেই হবে। এরপর সে ইশারা করতে অপরাধীর ড্রাইভারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। সবকিছু শান্ত হলে ইউয়ান চোখে পানি নিয়ে জিজ্ঞেস করে, 3 বছর আগে আমাকে বাঁচাতে তোমাকে কি মূল্য দিতে হয়েছিল? শিউ লিওর চোখের সামনে ভেসে ওঠে সেই অতীত, একটি ছোট্ট অসুস্থ মেয়েকে ললিপপের বিনিময়ে বাঁচানো এবং ভাগ্যের নিয়ম বদলানোর শাস্তি। ইউয়ান তার হাত ধরে বুঝতে পারে 3 বছর আগে যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং গ্রিম রেপার শিউ লিও। উসাং তাদের আবেগঘন মুহূর্ত দেখে বলে, কাজের সময় শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি হালকা করতে শিউ লিও ইউয়ানকে জিজ্ঞেস করে, তোমার মুখ এত লাল কেন? ইউয়ান বিষয়টা এড়িয়ে গিয়ে জানতে চায়, তুমি আবার কিভাবে শক্তি ফিরে পেলে? শিউ লিও শান্তভাবে উত্তর দেয়, তোমাকে কিস করার কারণে। ওই মুহূর্তে আমার হারানোর শক্তি সাময়িকভাবে ফিরে এসেছিল। ঠিক তখনই উসাং জানায় কেউ তাদের দিকে আসছে। শিউ লিও ইউয়ানের হাত ধরে তাকে নিয়ে মুহূর্তে টেলিপোর্ট করে তার ঘরের ড্রয়িং রুমে চলে আসে। হঠাৎ এমনভাবে চলে আসায় ইউয়ান অবাক হয়ে বলে, এটা তো ফ্ল্যাশের মতো, এখন থেকে আর প্লেন টিকিট লাগবে না। শিউ লিও বলে,
এই ক্ষমতা মাত্র 5 মিনিট থাকে, আর এর মূল্য হলো একটি কিস। ইওয়ান হেসে বিষয়টি এড়িয়ে যায়। সেও লিও তাকে রাতে একা বাইরে যেতে না বলে নিজের কাজে ফিরে যায়। ঘরে একা দাঁড়িয়ে ইওয়ান তার স্পর্শের কথা মনে করে হাসে। সে ভাবে, বাস্তব জীবনের গ্রিম রেপার যখন আমার পাশে আছে, তাহলে আমার ভয়ের কে আছে? হসপিটালের অপারেশন থিয়েটারে ডক্টররা এক রোগীকে বাঁচানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই শিও লিও তার বিশেষ শক্তি ব্যবহার করে রোগীকে আত্মাকে শরীর থেকে আলাদা করে শান্তির পথে নিয়ে যায়। ঠিক সেই সময় দৌড়াতে দৌড়াতে সেখানে এসে পৌঁছায় উস্যাং। হাঁপাতে হাঁপাতে সে অভিযোগ করে, স্যার, অন্তত আমাকে এত দূরে পাঠাবেন না। কাজের অজুহাত না থাকলে তো আমি সময় মতো ফিরতেও পারতাম। কিন্তু বিছানায় থাকা ব্যক্তি থেকে তাকে উস্যাং বুঝতে পারে লোকটির মৃত্যু হয়েছে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়। সে অবাক হয়ে শিও লিওকে জিজ্ঞেস করে, স্যার, আজ আপনার কাজের প্রতি এত উৎসাহ কেন? শিও লিও নিজের ঘড়ির দিকে তাকিয়ে শান্তভাবে বলে, কাজ শেষ, এখন বাড়ি যাওয়ার সময়। এই কথা শুনে উস্যাং অবাক হয়ে মজা করে বলে, স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে বাড়িতে অপেক্ষা করা ওয়াইফের কাছে ফিরতে ব্যস্ত কোনো আদর্শ হাজবেন্ড আপনি। শিও লিও বিরক্ত হয়ে বলে, কিসব বাজে কথা বলছো? কিন্তু উস্যাং থামে না। সে বলে, আগে আপনি সবকিছু এত শান্তভাবে করতেন, কিন্তু এখন দেখছে বারবার তাড়াহুড়ো করছেন। শিও লিও কিছুক্ষণ চুপ থেকে স্বীকার করে, আমি ইওয়ানকে কথা দিয়েছি আজ তাড়াতাড়ি ফিরবো। আমি নিজের দেওয়া কথা ভাঙতে চাই না। উস্যাং মুচকি হেসে বলে, মানুষ সাধারণত নিজের পছন্দের মানুষের কাছেই কথা রাখে, অন্যদের কাছে সেটা শুধু কথা। তারপর সে শিও লিওর দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় আপনার 1000 বছরের পুরনো হৃদয়ে অবশেষে অনুভূতি জেগে উঠেছে। আপনি কি সত্যিই ইওয়ানকে ভালোবেসে ফেলেছেন? শিও লিও নিজের মনের দিকে তাকিয়ে ধীরে ধীরে ভাবে, আমি কি সত্যিই ইওয়ানকে ভালোবেসে ফেলেছি? অন্যদিকে গভীর রাতে ইওয়ান নিজের কমিক আঁকতে আঁকতে টেবিলে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই শিও লিও ঘরে ঢুকে দেখে সে টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। তার চোখে কোমলতা ফুটে ওঠে। সে আলতো করে ইওয়ানকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর পাশে বসে তার হাত নিজের হাতে ধরে রাখে। ঘুমের মধ্যে ইওয়ান ফিস ফিস করে বলে, আঙ্কেল, তুমি সত্যিই আসো? আমার পাশেই আসো? শিও লিও নিজের বুকে হাত রেখে অনুভব করে 1000 বছরের কঠিন হৃদয় আজ ভালোবাসায় স্পন্দিত হচ্ছে। ইওয়ানের দিকে তাকিয়ে এসে মনে মনে প্রতিজ্ঞা করে, যাই হোক, আমি তোমাকে রক্ষা করব। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইওয়ান ডাইনিং টেবিলে এসে দেখে তার জন্য ব্রেকফাস্ট সাজানো। পাশে মেঘের আকৃতির একটি নোট লেখা, কাজে যাচ্ছে, সময় মতো ফিরে আসবো। নোট পড়ে এসে নিজেকে বোঝায়, শুধু একটা ব্রেকফাস্ট আর একটি নোট, এত খুশি হওয়ার কি আছে? কিন্তু পরক্ষণে গা চেপে হেসে খেতে বসে। এরপর ইওয়ান নতুন কমিকের ম্যানুস্ক্রিপ্ট জমা দিতে পাবলিশিং হাউসে যায়। সেখানে পৌঁছে শুনতে পায় চিফ এডিটর ফোনে চিৎকার করেছেন, আজ যদি সেটা খুঁজে না পাও তাহলে সবাই শেষ। ইওয়ানকে দেখে তিনি ডাকেন। ইওয়ান হেসে বলে, নতুন ম্যানুস্ক্রিপ্ট জমা দিতে এসেছে, আর আগের অ্যাডভান্সের টাকাও ফেরত দিতে এসেছি। খাম দেখে এডিটর অবাক হয়ে জিজ্ঞেস করে, কিডনি বিক্রি করেছো নাকি? ইওয়ান হেসে জানায়, সে ঘরের একটি রুম ভাড়া দিয়েছে। এডিটর ঠাট্টা করে বলেন, তোমার কাজের গতি দেখে মনে হচ্ছে একদিন পুরো বাড়িটাই বিক্রি করতে হবে। ইওয়ান অভিমান করে বলে, এডিটর ম্যাডাম, আপনি একটু উৎসাহ দিলে আমি আরো ভালো কাজ করতে পারি। সবসময় আমাকে ছোট করেন, এতে আমার মানসিক ক্ষতি হয়। এডিটর রেগে বলেন, মানসিক ক্ষতি? মাসে 20টা ড্রয়িং জমা দাও, ক্ষতি কার বেশি? ইওয়ান হাত তুলে বলে, প্রমিস, এবার থেকে সময় মতো কাজ জমা দেব। এডিটর শান্ত হয়ে বলেন, আমি সব তোমার ভালোর জন্য বলি। মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হয়, কারো ওপর ভরসা করো না। ধনী ছেলেকে বিয়ে করে জীবন বদলাবে এমন স্বপ্নও দেখো না। পুরুষদের পুরোপুরি বিশ্বাস করা যায় না। ইওয়ান মজা করে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি হ্যাপি? এডিটর গর্ব করে বলেন, ইয়েস, আমার পছন্দের কাজ, সংসার আর 2 সন্তান আছে। তোমার মতো কেউ যদি কম চিন্তা দিত আরও সুখী হতাম। তারপর বলেন, এখন বাড়ি গিয়ে কাজ করো। অ্যাডভান্স ফেরত দিয়েছো বলে ফাঁকি দেওয়ার কথা ভাববে না। ইওয়ান বের হতে গেলে এডিটরের হাজবেন্ডের কল আসে। তিনি বলেন, কাল ওভারটাইম করবো, তাই বাড়িতে ফিরতে পারবো না। এটা শুনে ইওয়ান মনে মনে ভাবে, উনি সংসার আর সন্তানদের কথা বললেন, কিন্তু স্বামীর কথা একবারও বললেন না। পরিস্থিতি বুঝে ইওয়ান সঙ্গে সঙ্গে নিজের বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বলে, কাল একটা জায়গায় যেতে হবে, কাউকে একটু শিক্ষা দিতে। তুমি যাবে? পরের দেশে প্রেসিডেন্ট হান দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। পাশে ইওয়ানের বেস্ট ফ্রেন্ড। হান বলে, আরো দ্রুত চালাও, আমার বেস্ট ফ্রেন্ডকে কারো কাছে অপমানিত হতে দেব না। তিনি উপরে যেতে চাইলে ইওয়ানের ফ্রেন্ড বাধা দিয়ে বলে, মেয়েদের ব্যাপার মেয়েরাই সামলাবে, আমার সাহায্য লাগবে না। আমি একাই ওই লোকটাকে এমন শিক্ষা দেব তার মাও চিনতে পারবে না। হ্যান বলে, ঠিক আছে, আমি গেটের কাছে অপেক্ষা করব, পরিস্থিতি খারাপ হলে তখন ঢুকবো। এরপর ইওয়ান আর তার বেস্ট ফ্রেন্ড সরাসরি সেই অত্যাচারী হাজবেন্ডের বাড়িতে ঢুকে পড়ে। লোকটি ভয়ে চিৎকার করে, তোমরা কারা? ইওয়ান ঠান্ডা গলায় বলে, আমরা তোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তারা দুজন মিলে তাকে শিক্ষা দিতে থাকে। শেষ পর্যন্ত লোকটি হাত জোর করে ক্ষমা চায়। ইওয়ান রাগে বলে, সন্তান আর কাস্টাডির ভয় দেখিয়ে কোনো নারীকে এভাবে আটকে রাখা যাবে না। এরপর এডিটরের দিকে তাকিয়ে বলে, নিজের জীবন কখনো অন্যের জন্য উৎসর্গ করবেন না। আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তাহলেই অন্যকে সত্যিকারের ভালোবাসতে পারবেন। ডিভোর্স নিয়ে চিন্তা করবেন না। হান গ্রুপের পুরো লিগাল টিম আপনার পাশে আছে। সব ঝামেলা শেষ হলে উস্যাং আসে। শিউলিও বলে, অবশেষে এলে, চলো যাই।
কিন্তু উস্যাং দাঁড়িয়ে থাকে। সে কষ্ট নিয়ে বলে, মাই লর্ড, আপনি 1000 বছর ধরে পাতালপুরীতে আছেন আর আমি 400 বছর ধরে আপনার পাশে। আমাদের এত বছরের সম্পর্ক কি ইউয়ানের সঙ্গে আপনার কয়েকদিনের পরিচয়ের থেকেও কম গুরুত্বপূর্ণ? কিছুক্ষণ চুপ থেকে শিও লিও বলে, 1000 বছর আমি অনুভূতিহীন গড অফ ডেথ ছিলাম। আনন্দ, কষ্ট, ভালোবাসা বা ঘৃণা কিছুই ছিল না। পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করলেও আমি ছিলাম আত্মাহীন এক মৃতদেহের মতো। কিন্তু ইওয়ান আমাকে ভালোবাসতে, অনুভব করতে আর জীবনের আসল অর্থ বুঝতে শিখিয়েছে। সত্যি বলতে মানুষের কিছুটা সময় বেঁচে থাকাও খারাপ নয়। তবে উস্যাং, যদি সত্যি আমরা ভাই হই তাহলে আমার সিদ্ধান্তকে সম্মান করো। সে চলে আসে একটি রেস্টুরেন্টের আড্ডায়। প্রেসিডেন্ট হান খুব বেশি ড্রিঙ্ক না করায় ইওয়ান মজা করে বলে, দেখো প্রেসিডেন্ট হান কত ভদ্র, একটু ড্রিঙ্ক করছে না। তার বন্ধু হেসে বলে, আজ তো আমাদের মেয়েদের পার্টি। ঠিক তখন প্রেসিডেন্ট হানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বাইরে অনেক বৃষ্টি, চাইলে আমি সবাইকে বাড়ি পৌঁছে দিতে পারি। ইওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, শিওলিও যদি এখানে থাকতো এক মুহূর্তেই আমাকে বাড়ি পৌঁছে দিত। তার ফ্রেন্ড ফিসফিস করে বলে, ব্যাপারটা খুব অদ্ভুত, ও নাকি মেয়েদেরকেই পছন্দ করে আর একটা কিস করলে অল পাওয়ার গ্রিম রিপার হয়ে যায়। ইওয়ান হেসে বলে, তুমি নিশ্চয়ই বেশি ড্রিঙ্ক করেছো। একটা কিস করলেই কেউ শক্তিশালী হয়ে যায় নাকি? ফ্রেন্ড সঙ্গে সঙ্গে বলে, না আমি একদম সত্যি বলছি। অ্যাসিস্ট্যান্ট হেসে পরিস্থিতির সামনে বলে, ঠিক আছে, আগে প্রেসিডেন্ট হানকে বাড়ি পৌঁছে দেই, পরে আবার গল্প হবে। সবাই চলে যাওয়ার পর রেস্টুরেন্টে একা বসে থাকে ইওয়ান। ঠিক তখন ছাতা হাতে শিও লিও ভেতরে ঢুকে বলে, তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ইওয়ান ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি ফিরে এসেছো, জানো তোমাকে আমি কতটা মিস করছিলাম। শিও লিও আলতো করে তার মাথায় হাত রাখে। ইওয়ান জিজ্ঞেস করে, তাহলে আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? শিও লিও মৃদু হেসে বলে, হ্যাঁ, আর কখনো না। ইওয়ান খুশি হয়ে বলে, তুমি পাশে থাকলে সত্যি আমার আর কোনো ভয় লাগে না। শিওলিও অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এতটা বিশ্বাস করো? ইওয়ান বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, একদম, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, কারণ তুমি আমার মিস্টার। শিওলিও থমকে যায়। মিস্টার? ইওয়ান হেসে বলে, কি হলো, আমি কি তোমাকে খুব বয়স্ক মনে করিয়ে দিলাম? শিওলিও শান্তভাবে বলে, না। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট বলে, মাই লর্ড, মানুষ হিসাবে ইওয়ান আপনাকে মিস্টার বলেছে, এটা তো সুন্দরী। তবে সাধারণত এই ডাকটি একটু বয়স্কদের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি তো 1000 বছরের গ্রিম রিপার। এত ছোট একজন মানুষের ভালোবাসা পাওয়াই তো সবচেয়ে বড় বিষয়। কথা শেষ হতেই শিওলিও তার দিকে তাকায়। সেই ভয়ঙ্কর দৃষ্টিতে অ্যাসিস্ট্যান্ট সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। এরপর প্রেসিডেন্ট হানকে গাড়িতে তুলে দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট আবার রেস্টুরেন্টে ফিরে আসে। শিওলিওকে দেখে এসে জিজ্ঞেস করে, হ্যালো, আমি প্রেসিডেন্ট হানের অ্যাসিস্ট্যান্ট, আপনি কে? শিওলিও শান্তভাবে উত্তর দেয়, আমি ইওয়ানের ফ্রেন্ড। আপনি প্রেসিডেন্ট হানকে নিরাপদে পৌঁছে দিন, সেটাই যথেষ্ট। অ্যাসিস্ট্যান্ট আবার বলে, বাইরে অনেক বৃষ্টি, চাইলে আপনাদের গাড়িতে পৌঁছে দিতে পারি। শিওলিও মাথা নেড়ে বলে, নো নিড, আমার বৃষ্টিতে হাঁটতে ভালো লাগে, আপনি শুধু ওনাকে নিয়ে যান। শুনে ইওয়ানের বন্ধু আর কিছু বলল না। সে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রেসিডেন্ট হানকে বাড়ি পাঠিয়ে দিল। বাইরে তখনও প্রবল বৃষ্টি, চারপাশ অন্ধকার ও নির্জন। শিওলিও ইওয়ানকে পিঠে তুলে ধীরে ধীরে হাঁটতে লাগলো। নেশার ঘরে ইওয়ান বলল, মিস্টার, এই বৃষ্টি খুবই অ্যানোয়িং, তুমি কি এটা থামাতে পারো না? শিওলিও হেসে বলে, এখন আমার কোনো পাওয়ার নেই, বৃষ্টি থামাবো কিভাবে? ইওয়ান হেসে বলে, কিন্তু আমি জানি তোমার পাওয়ার কিভাবে ফিরবে। শিওলিও অবাক হয়ে তাকাতেই ইওয়ান বলল, তোমাকে একটা কিস দেব? শিওলিও তাকে নামাতে চাইলে ইওয়ান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, আগে বৃষ্টি থামাও। শেষ পর্যন্ত শিওলিও তাকে সামনে এনে গভীরভাবে কিস করে। মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটে। কালো মেঘ সরে যায়, ঝড় বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে ওঠে। চারিদিকে আলো আর আতশবাজিতে রোমান্টিক পরিবেশ তৈরি হয়। নিজের ফিরে পাওয়ার শক্তি দিয়ে শিওলিও ইওয়ানকে একটি সুন্দর নদীর তীরে নিয়ে যায়। নদীর তীরে পাশাপাশি ক্যাম্পিং চেয়ারে বসে রাতের সৌন্দর্য উপভোগ করতে থাকে শিওলিও আর ইওয়ান। হাতে ফুলঝুরি নিয়ে ইওয়ান আনন্দে মেতে ওঠে। আকাশের দিকে তাকিয়ে এসে মুগ্ধ হয়ে বলে, সত্যি আমার এটা খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস মিস্টার। শিওলিও ভালোবাসা ভরা চোখে তার দিকে তাকিয়ে আবার আলতো করে তাকে কিস করে। এরপর ইওয়ান ব্যাগ থেকে একটি ললিপপ বের করে তার হাতে দেয়। শিওলিও অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ক্যান্ডি দিচ্ছ কেন? ইওয়ান মিষ্টি হেসে বলে, কারণ আমি চাই তোমার জীবন সবসময় একটু হলেও সুইট থাকুক। শিওলিও ললিপপ মুখে দিয়ে হেসে বলে, সত্যিই খুব সুইট। এরপর ইওয়ান শিওলিওর কাঁধে মাথা রেখে বলে, ছোটবেলায় আমি ক্যান্ডি খুব ভালোবাসতাম, কিন্তু আমার প্যারেন্টস খেতে দিত না, বলতো বেশি ক্যান্ডি খেলে দাঁত নষ্ট হবে। কিছুক্ষণ চুপ থেকে সে কষ্টের গলায় বলে, পরে তারা ভ্রমণে গিয়ে কাঁধে ধসে মারা যায়। তাদের হাতে শেষ পর্যন্ত ছিল শুধু একটি ললিপপ। তারপর সে নিচু গলায় জিজ্ঞেস করে, আঙ্কেল, সেদিন তুমি কি তাদের আত্মা নিয়ে গিয়েছিলে? প্রশ্ন শুনে শিওলিও চোখ নামিয়ে শান্তভাবে বলে, আই এম রিয়েলি সরি ইওয়ান, জীবন মৃত্যু ভাগ্যের নিয়ম, আমার হাতে কিছুই ছিল না। ইওয়ান আবার জিজ্ঞেস করে, তুমি তো গ্রিম রিপার, তুমি কখনোই মরবে না, সবসময় আমার সঙ্গে থাকবে, তাই না? শিওলিও আলতো করে তার মুখ ছুঁয়ে দৃঢ়গলায় বলে, হ্যাঁ, আমি প্রমিস করছি, সবসময় শুধু তোমার সঙ্গে থাকবো। কথা বলতে বলতেই ইওয়ান তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে সে ফিসফিস করে বলে, আঙ্কেল,
আমার কেন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শিওলিও বুঝতে পারে এতক্ষণ সে কেঁদেছে। 1000 বছরের অনুভূতিহীন সেই গ্রিম রিপারের চোখেও প্রথমবার অশ্রু চলে আসে। সে চোখ মুছে ইওয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে গাড়ির পেছনের সিটে মাতাল অবস্থায় ছিল উসাং আর মুসান। হঠাৎ মুসান তাকে জড়িয়ে ধরে বলে, চলো ড্রিঙ্কস করি। উসাং বিব্রত হয়ে বলে, আমরা তো বাড়ি পৌঁছে গেছি, এবার নামুন। কিন্তু সে কিছুতেই নামতে চায় না। বাধ্য হয়ে অ্যাসিস্ট্যান্ট তাকে কোলে করে নামায়। নামানোর সঙ্গে সঙ্গে মুসান হঠাৎ তাকে কিস করে বসে। হতবাক অ্যাসিস্ট্যান্ট বলে, এভাবে কেন? ছেলে মেয়ের মধ্যে একটু রেসপেক্ট আর ডিস্টেন্স থাকা উচিত। মুসান হেসে আবার তাকে কিস করে বলে, এটাকে বলে রিয়েল কিস, বুঝেছো প্লে বয়? লজ্জায় অ্যাসিস্ট্যান্টের মুখ লাল হয়ে যায়। মুসান মজা করে বলে, ওয়াও, এটা কি তোমার ফার্স্ট কিস? নিজেকে সামলে অ্যাসিস্ট্যান্ট বলে, ফ্লার্ট করা বন্ধ করুন, আমি একজন পারফেক্ট প্লে বয়। মুসান হেসে বলে, আমি তো ভাবলাম তোমাকে কিস করেছে বলে হয়তো রেসপন্সিবিলিটি নিতে বলবে। ওকে বাই প্লে বয়। এ কথা বলে সে টলতে টলতে চলে যায়। তবে অসাবধানতায় নিজের হ্যান্ডব্যাগ ফেলে যায়। অ্যাসিস্ট্যান্ট ব্যাগটা তুলে তাকে নিরাপদে পৌঁছে দিতে পিছু নেয়। পরদিন সকালে শিওলিও রান্নাঘরে ইওয়ানের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। ঘুম থেকে উঠে ইওয়ান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কিউট গলায় বলে, গুড মর্নিং, কাল রাতে তোমাকে খুব মিস করেছি, এখন একটা কিস দিতে পারি? শিওলিও হেসে বলে, এখন লজ্জা পাচ্ছ? কাল রাতে কিন্তু ড্রিঙ্ক করে অনেক কাণ্ড করেছিলে। ইওয়ান লজ্জায় তার মুখ চেপে ধরে বলল, প্লিজ আর মনে করিয়ে দিও না, আমি সত্যিই সরি, ইচ্ছা করে কিচ্ছু করিনি। শিওলিও মজা করে বলে, তোমার ড্রিঙ্কিং ম্যানার একদম ভালো না, তাই ভবিষ্যতে আর ড্রিঙ্ক করবে না, গট ইট? ইওয়ান বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলে, ওকে স্যার। খাবার টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে শিওলিও বসতেই ইওয়ান জিজ্ঞেস করলো, তুমি খাবে না? শিওলিও শান্তভাবে বলল, আমার খাওয়ার দরকার হয় না। ইওয়ান অবাক হয়ে বলল, না খেয়ে থাকা কত বোরিং, টেস্টি খাবার খেলে মন ভালো হয়ে যায়। সে 1 চামচ খাবার তুলে বলল, একটা বাইট নিয়ে দেখো। শিওলিও খেয়ে মুচকে হেসে বলল, সত্যিই খুব টেস্টি। ঠিক তখন শিওলিও গম্ভীর হয়ে বলল, ইওয়ান, তুমি খুবই কাইন্ড, কিন্তু আমাকে একটা প্রমিস করো, যাই হোক কখনো নিজেকে কষ্ট দেবে না। ইওয়ান মাথা নেড়ে রাজি হতেই শিওলিও তার মাথায় হাত রেখে বলল, গুড গার্ল, এবার ব্রেকফাস্ট শেষ করো, তারপর তোমাকে নিয়ে পুলিশ স্টেশনে যাব। পুলিশ স্টেশনে গিয়ে ইওয়ান অফিসারকে বোঝালো সে ভবিষ্যৎ দেখতে পারে, এ কথা প্রমাণ করতে আসেনি, একের পর এক সিরিয়াল মার্ডার হওয়ার কেস সমাধানে সাহায্য করতে এসেছে। অফিসার জানালেন, আমরা তেল বা আসিল থাকা সব অপরাধের তথ্য যাচাই করেছি, কিন্তু এখনো কোনো সন্দেহভাজন পাইনি। ঠিক তখন ইওয়ানের চোখ কিলারের স্কেচে পড়ে। সে বলল, এই তিলটা বাদ দিলে মুখটা কি কারো পরিচিত লাগছে না? তার কথা শুনে পুরো রুম নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে শুকিং একজনকে বাড়ি পৌঁছে দিতে গাড়িতে বসে মনে মনে বলছিল, আরেকজনের প্রতিশোধ নেওয়া শেষ। যারা বিলাসিতায় থাকে তারা কখনো আমার মায়ের কষ্ট বুঝবে না। বৃষ্টির রাতে নিজের অপরাধ মনে করে সে রহস্যময়ভাবেই হেসে ওঠে। বর্তমানে শুকিং হান জিং এর কেবিন থেকে বেরিয়ে ইওয়ানকে দেখে বলল, মিস ইওয়ান, বাস এখন রিপোর্ট দেখছেন। ঠিক তখন ভেতর থেকে হান জিং ডাকলেন। ভেতরে ঢোকার পর শুকিং হঠাৎ ইওয়ানের হাত ছুঁয়ে দিল। সেই স্পর্শেই ইওয়ানের চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর দৃশ্য। বৃষ্টির রাতে রেইনকোট পরে শুকিং একজনকে খুন করছে। আতঙ্কে ইওয়ান কেঁপে ওঠে। শুকিং মুচকি হেসে জিজ্ঞেস করে, মিস ইওয়ান, আপনি কি ঠিক আছেন? ইওয়ান নিজেকে সামলে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। চা আনতে বলে শুকিং বেরিয়ে যেতেই ইওয়ান দ্রুত মুসানের হাত ধরে বলল, আমার কথা বিশ্বাস করো, শুকিং এই সিরিয়াল মার্ডারের আসল খুনি। 3 বছর আগে শিওলিও আমাকে বাঁচিয়েছিল বলে আজ আমি ভবিষ্যৎ দেখতে পারি। শুকিং এর হাত ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমি তার অতীত দেখেছি, সেই এই সিরিয়াল কিলার। সে আরো বলে, তুমি এখন বিপদে আছো, আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে। মুসান একটু ভয় না পেয়ে মুচকে হেসে বলল, তুমি যদি বলো পৃথিবী ছাড়বো না, তবু আমি বিশ্বাস করব। তবে এতদিন সত্যিটা লুকিয়ে রাখায় সে হালকা অভিমানও করলো। পরিস্থিতি হালকা করতে শিওলিও জিজ্ঞেস করলো, তোমাকে খুশি করতে কি করতে হবে? মুসান হাসতে হাসতে বলল, ওসাং এর কোনো ম্যাজিক থাকলে একটা দেখাও না। ওসাং আঙ্গুল স্ন্যাপ দিতেই মুহূর্তে একটি সুন্দর গোলাপের তোড়া হাজির হয়। মুসান অবাক হয়ে বলল, আরো দেখাও। তার অনুরোধে ওসাং একে একে রিং, গাউন, নেকলেস, ইয়ারিং আর হ্যান্ডব্যাগ তৈরি করে দেয়। সব দেখে মুসান ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। ইওয়ান বলে, আমাদের খাবার এসে গেছে। শিওলিও নিজে দরজা খুলতে যায়, কিন্তু ডেলিভারি বয়ের ছদ্মবেশে বাইরে দাঁড়িয়েছিল শুকিং। শিওলিও খাবার নিয়ে ভেতরে চলে যেতেই শুকিং মাস্ক খুলে মনে মনে হাসলো। যে গ্রিম রেপার একটা কিস ছাড়ার শক্তি ফিরে পায় না, সে আসলে দুর্বল। শেষ পর্যন্ত সেও আমার নিয়ন্ত্রণে। এদিকে মুসান ওসাং এর ম্যাজিক দেখে মুগ্ধ হয়ে তার পাশে বসে প্রশংসা করতে থাকে। সে আরো কাছে এগোতেই ওসাং লজ্জায় একটু সরে যায়। মুসান মজা করে বলে, ভুলে গেছো তুমি তো আমাকে কিস করতে দিয়েছিলে। ওসাং গম্ভীর গলায় বলল, মানুষ আর দেবতার সম্পর্ক কখনো ভালো পরিণতি আনে না। মুসান সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, তাহলে ইওয়ান আর শিওলিওর কি হবে? প্রশ্ন শুনে ওসাং আর সত্য লুকাতে পারল না। সে বলল, তারা কখনো এক হতে পারবে না, কারণ ইওয়ানের এই অতিরিক্ত জীবন শিওলিও নিজের সবকিছু দিয়ে কিনেছে। সবাই স্তব্ধ হয়ে যায়। ইওয়ান কাপা গলায় জিজ্ঞেস করে, শিওলিও কি করেছে? ওসাং ধীরে ধীরে সব সত্যি জানায়।
তোমাকে বাঁচানোর জন্য শিওলিকে নিজের গ্রিম রিপার ব্লাড ফিরিয়ে নিতে হতো, কিন্তু সে সেটা করেনি। সে 1000 বছরের নিয়ম ভেঙে তোমাকে বাঁচিয়েছে, নিজের পথ ছেড়েছে এবং পাতালপুরীর শাস্তি মেনে নিয়েছে। আর গ্রিম রিপারের পথ হারানোর মানে তার অস্তিত্ব চিরতরে মুছে যাওয়া। এই সত্য শুনে ইওয়ান কান্নায় ভেঙে পড়ে। চোখ ভেজা কণ্ঠে উসাং বলে, তোমাদের ভাগ্য এমনভাবে বাঁধা যে একজন বাঁচলে অন্যজনকে হারাতে হবে। 1000 বছর পর প্রথমবার শিওলিও ভালোবাসা পেয়েছিল, তাই সে তোমাকে হারাতে পারেনি। কাঁদতে কাঁদতে ইওয়ান জিজ্ঞেস করে, আমার শরীরে সে রক্ত ফিরিয়ে দিলে কি শিওলিও বেঁচে যাবে? সে দৃঢ়কণ্ঠে বলে, 3 বছর আগেই আমার মারা যাওয়ার কথা ছিল। শিওলিও আমাকে নতুন জীবন দিয়েছে, তাকে ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। তখনই সুকেং এর কল আসে, যে কিনা শিওলিওকে আটকে নিয়েছে। ইওয়ান হাঁপাতে হাঁপাতে স্ক্রিনের দিকে তাকায়। অন্ধকার গোদামে চেয়ারে দড়ি দিয়ে বাঁধা শিওলিও, সেই স্তব্ধ হয়ে যায়। সুকিং হেসে বলে, বয়ফ্রেন্ডকে বাঁচাতে চাও? শিওলিও চিৎকার করে বলে, ইওয়ান চিন্তা করো না, ও আমার কিচ্ছু করতে পারবে না। পাশ থেকে সুকিং এর অ্যাসিস্ট্যান্ট গর্জে ওঠে, আমার মাস্টারের গায়ে হাত দিলে তোকে গুঁড়ো করে দিব। সুকিং হেসে বলে, ওরা তো গড মানুষের ক্ষতি করতে পারবে না। তারপর ইওয়ানকে বলে, তোমার বয়ফ্রেন্ড মরবে না, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা পাবে। কাঁদতে কাঁদতে ইওয়ান অনুরোধ করে, শিওলিওকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। সুকিং জানায়, মুসানের অফিসে লাগানো গোপন ক্যামেরা থেকে সে ইওয়ানের অতীত দেখার ক্ষমতার কথা জেনেছে। ইওয়ান প্রতিশ্রুতি দেয়, আমি কাউকে কিছু বলবো না, শুধু তাকে আঘাত করো না। শিওলিও আবার চিৎকার করে, ইওয়ান বোকামি করো না, আমি গড, ও আমাকে মারতে পারবে না। চোখের জল মুছে ইওয়ান বলে, আঙ্কেল আমি সব জেনে গেছি। গত 3 বছর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি কখনো বলতে পারিনি আই রিয়েলি লাইক ইউ। শিওলো ব্যাকুল হয়ে বলে, আমি তো বলেছিলাম অন্যের ভাগ্যে হস্তক্ষেপ করো না, আমি অমর, আমার কিছু হবে না। ইওয়ান মৃদু হেসে বলে, ডেথ গডস অর্ডার ছাড়া তুমি কি এখনো গড? ঠিক তখনই শিওলিং এর সামনে উসাং আবির্ভূত হয়ে বলে, বিদায় নেওয়ার সময় হয়েছে। সুকিং বিদ্রুপ করে বলে, গড হয়েও এত আবেগ? তোমার কপালে শুধু কষ্টই আছে। শিওলিও গর্জে ওঠে, ইওয়ানের ক্ষতি হলে তোকে নরকের গভীরে ছুঁড়ে ফেলবো। সুকিং ছুরি তুলে বলে, তুই তো মরতেই বসেছিস। হঠাৎ চারিদিকে রক্তবর্ণ আলো ছড়িয়ে পড়ে, ডেথ গডের শক্তি ফিরে আসে। মুহূর্তে বন্ধন ছিঁড়ে বিশাল কালো ডানা মেলে আসলো, ডেট অফ গড লিওশিউ। সুকিং ভয় মাটিতে পড়ে যায়। আকাশে ঘোষণা ভেসে ওঠে, ডেথ গডস ব্লাড জেগে উঠেছে, ওয়েলকাম ডেড গড। একই সঙ্গে শূন্যে ইওয়ানের ভাগ্যের বই প্রকাশ পায়। ইওয়ান, বয়স 25, পেশা মাঙ্গা আর্টিস্ট, মৃত্যুর সময় 25শে মে 2088, বিকেল 5:38। মৃত্যুর কারণ নিজেকেই নিজে শেষ করা। দেখেই শিওলিও চিৎকার করে ওঠে, ইম্পসিবল, এটা হতে পারে না। সুকিং কাঁপতে কাঁপতে বলে, তুমি গড, আমাকে মারতে পারবে না। শিওলিও ভয়ঙ্কর রূপ নিয়ে বলে, গড হিসাবে পারতাম না, কিন্তু আমি এখন ডেমন। এক মুহূর্তে সে সুকিং এর গলা তুলে তার জীবন শেষ করে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই উসাং অচেতন ইউনকে কোলে নিয়ে আসে। শিওলিও ছুটে এসে ইউনকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। ইওয়ান, এইমাত্র ভালোবাসার কথা বললে, আর এখনই আমাকে ছেড়ে গেলে? আমি তো বলতে পারলাম না, শুধু তোমার জন্য আমি ভালোবাসতে শিখেছি। সেই ইওয়ানের ঠোঁটে শেষবারের মতো কিস করে প্রতিজ্ঞা করে, স্বর্গ হোক বা নরক, আমি সবসময় তোমাকে খুঁজে নেব। এরপর সে উসাংকে জিজ্ঞেস করে, ওর আত্মা কোথায়? উসাং মাথা নিচু করে বলে, ডেথ গডস ব্লাডের সুরক্ষা না থাকায় ওর আত্মা আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে। শিওলিও বুঝতে পারে দেবতারা আগে থেকে সব পরিকল্পনা করেছিল। সে বলে, যদি এটাই শাস্তি হয় তবে এই দেবতা আমার চাই না। উসাং কাঁদতে কাঁদতে জানায়, এটা ছিল আপনার 1000 বছরের পরীক্ষা। পাশ করলে মানুষ হিসেবে নতুন জীবন পেতেন, কিন্তু ভালোবেসে একজন মানুষকে হত্যা করলেন। সব বুঝে শিওলিও ইওয়ানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এবার বুঝলাম কেন শুধু তুমি আমাকে দেখতে পেতে। তুমিই ছিলে আমার 1000 বছরের পরীক্ষা। তবুও আমি খুশি, কারণ এবার আমরা একসঙ্গে থাকবো। নিজের অলৌকিক শক্তিতে সুরা ইওয়ানের আত্মাকে আবার নিজের সঙ্গে বেঁধে ফেলে। অভিশাপ ভেদ করে দুজনের আত্মা আলোর মাঝে মিলিয়ে যায়। বহু বছর পরে নতুন এক শহরে তারা আবার নতুন পরিচয় দেখা করে। সব স্মৃতি হারিয়েও হৃদয় একে অপরকে চিনে ফেলে। ইওয়ান মুস্কি হেসে বলে, আঙ্কেল, লং টাইম নো সি। শিওলিও স্বস্তির হাসিতে তার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। এভাবেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটি? বেশ ইউনিক না? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতো বাই বাই।